খুব অভাবে অনটনের সংসারে বড় হয়েছেন। কোনো এক জায়গায় এরকম পাওয়া গিয়েছে যে তিনি কবিতা পাঠাবেন, কিন্তু 2 টাকা তিনি অ্যাডভান্স চেয়েছিলেন, মানে 2 টাকার জন্য। এরকম অনেকগুলো প্রবন্ধ আমরা পাবো জীবন দাসের জীবনে। অর্থাৎ কবিতা লিখে যে তিনি সংসার রচনা করবেন, সেই জিনিসটা আসলে তার জন্য খুব বেশি হচ্ছে উপযোগী হয়নি। মানে তিনি হচ্ছে খুব ডিপ্রাইভ ছিলেন সব কিছু মিলিয়েই। পরিবারের ভিতরে সমস্যা ছিল, তার ব্যক্তিগত জীবনেও সমস্যা ছিল। পছন্দ করতেন হচ্ছে তার এই আই বিলিভ যে তার মামাতো বোন ছিলেন, তাকে পছন্দ করতেন, কিন্তু হিন্দু শাস্ত্রে যেই নীতিরীতি অনুযায়ী সেই বিবাহ তো আসলে সম্ভব না। সেহেতু হচ্ছে কি তার সাথে আসলে বিয়ে হয়নি। তো বিয়ে না হতে সেটা তো একটু মোটামুটি খুবই তার লাইফের উপর মোটামুটি একটা ভালো ইফেক্ট ছিল। পরবর্তীতে তিনি যাকে বিয়ে করেন তার সাথে আসলে তিনি খুব বেশি সুখী ছিলেন না। খুব অল্পভাষী ছিলেন, কথা খুবই কম বলতেন। কবিতা যখন লিখতেন কবিতাগুলো লুকিয়েই রাখতেন। তার মৃত্যুর পরবর্তীতেই গিয়ে হচ্ছে কি কবিতাগুলো বের হয়। আসলে তার জীবদ্দশায় তার টোটাল কবিতার সংখ্যাই হচ্ছে মাত্র 2500 কবিতা। খুব বেশি কবিতা লিখেছেন তেমন না, মাত্র 2500 কবিতা। তো বলা হয়ে থাকে আর মানে রবীন্দ্রনাথ এই জীবৎকালে এই তার জীবদ্দশায় যত পরিমাণ হচ্ছে কবিতা লিখেছেন, যত বেশি সাহিত্যকর্ম করেছেন, এক জীবনে আপনি রবীন্দ্রনাথকে পড়ে এখন যদি শুরু করেন শেষ করতে পারবেন না। মানে খুব ডিফিকাল্ট, মানে এত কর্ম আপনি একদম ধরে 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 অ্যানালাইসিস করে করে হচ্ছে শেষ করবেন, ইটস কোয়াইট ডিফিকাল্ট। রবীন্দ্রনাথকে শেষ করতে পারবেন না, মানে এত কর্ম তার। চিঠি সাহিত্য আছে, যেটাকে আমরা পত্র সাহিত্য বলি, প্রবন্ধ আছে, কবিতা আছে, গান আছে, নাটক আছে, উপন্যাস আছে, গল্প আছে, আর তার ব্যক্তিগত জীবন তো আছেই। তো রবীন্দ্রনাথকে হচ্ছে গিয়ে যে রবীন্দ্রনাথের ইতিবৃত্তটা এখন অনেকেই চাইলে আপনারা জানতেও পারবেন তিনি কেমন ছিলেন, কী ছিলেন। বড় মাপের কবি ছিলেন, সেটাতে কোনো সন্দেহ নেই। তো যা বলছিলাম যে রবীন্দ্রনাথকে আপনি এক জীবনে পড়ে শেষ করতে পারবেন না। আপনার এখন থেকে শুরু করলেও আপনি হচ্ছে স্ট্রাগল করবেন, মানে শেষ করা যাবে না তার প্রত্যেকটাকে যদি আপনি টাচ করতে চান। আর জীবনানন্দ দাশকে এক জীবনে বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিছুই বুঝেন নাই? হালকা বুঝেছেন? বলেন। না, সুন্দর করে বলেন। এটা তো কোনো কথা হতে পারে না বাবা, সুন্দর করে বলেন, একটু সুন্দর করে বলেন, মানে এইভাবে না, বলেন একটু। না না, খারাপটাই বলেন, খারাপটাই বলেন, বলেন বলেন বলেন, কথা বলেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এইটা যে আপনি তো শেষ করতে পারছেন না রবীন্দ্রনাথকে, আর জীবন দাস কাছ থেকে তার সাহিত্যকর্ম হচ্ছে খুবই কম, মানে পরিমাণ কি খুবই কম। 5-6টা উপন্যাস লিখেছেন, কিছু প্রবন্ধ লিখেছেন, কিছু ছোট গল্প, আর 2500 কবিতা। মানে এটা সম্ভব, আপনি 3 মাসে শেষ করে ফেলতে পারবেন, মানে ভেরি লিটল ওয়ার্ক। বাট সমস্যাটা হচ্ছে কি বুঝতে পারবেন না, ইট টেক্স টাইম। মানে আপনি ওনাকে বুঝতে গেলে আপনাকে অনেক খড়গ পোহাতে হবে, অনেক কষ্ট করতে হবে। জীবনদাস হচ্ছে ঠিক সেই জায়গাটা নিয়ে কবিতা লিখেছেন, যেই জায়গা হচ্ছে রবীন্দ্রনাথ কখনো তার স্বপ্নেও হাঁটেননি, অন্য কোনো কবিও হাঁটেননি। অথবা সেই ধাঁচের কবিতা লিখতে গেলে যে পরিমাণ হচ্ছে কি ধৈর্য শক্তি থেকে শুরু করে যে পরিমাণ চিন্তাভাবনা দরকার হয়, সেই জিনিসটা অন্য কোনো কবি করেননি। আপনি যদি বলেন, নিঃসন্দেহে আপনি যখন জীবনদাস পড়বেন তখন জীবনদাস আপনার কাছে খুব বেশি প্রিয় হয়ে উঠবে, যখন আপনি বুঝতে পারবেন তাকে। জীবনদাস ঠিক সেই জায়গাটা নিয়ে কবিতা লিখতেন, যে কবিতাগুলো মানুষের কাছে হচ্ছে কি মনে হতো যে মানুষ, যেমন ধরেন আর রবীন্দ্রনাথের কথা যদি চিন্তা করেন, রবীন্দ্রনাথের কাছে আপনি হচ্ছে কি যে কী সুন্দর তার কবিতার ভিতরে কী সুন্দর দৃশ্য পাওয়া যাচ্ছে। আপনি রবীন্দ্রনাথের কবিতার ভিতরে কখনো কাক পাচ্ছেন না, কুৎসিত জিনিসগুলো রবীন্দ্রনাথের কবিতার ভিতরে আপনি পাবেন না। কিন্তু জীবনদাসের কবিতার এলিমেন্টস কি? কাক, তারপর হচ্ছে কি প্যাঁচা, এলিমেন্টস কি? এলিমেন্টস হচ্ছে কি আপনার শকুন পাখি, হরিয়াল পাখি, ঘাস, সাম
অ্যাবনর্মাল থিংস আর দ্য ফেনোমেনা অফ হিজ পোয়েট্রি। এই যে অ্যাবনর্মাল থিংসগুলোকে যে উনি কবিতা লিখছেন, এই অ্যাবনর্মাল থিংসগুলো যে মানুষের মনের ভিতরে বিকাশ করে, মানুষের মধ্যে বিরাজ করে অথবা প্রকৃতির ভিতরে বিরাজ করে, এই জিনিসটা বলে জীবন দাসই দেখিয়েছেন। আগে কেউ এরকম করে দেখাননি। জীবন দাস যে কবিতাটা লিখেছেন, বাংলা সাহিত্যে যে বনলতা সেন কবিতাটা লিখেছেন, তার একটা কবিতাই তাকে যথেষ্ট, তাকে প্রমাণ করার জন্য যে তার কবিতার ভিতরে যে কবিত্ব শক্তিটা আছে খুব তীব্র পরিমাণে ছিল। আপনি বেট দিয়ে বলতে পারেন বনলতা সেনের মতো আজ পর্যন্ত বাংলা সাহিত্যে এরকম কবিতা, এরকম রোমান্টিক কবিতা আজ পর্যন্ত এখনও লেখা হয়নি। মানে এটা জীবন দাসের কৃত। যেরকম আমরা বিদ্রোহী কবিতা পড়েছি, কাজী নজরুলের মতো এরকম কবিতা আর সৃষ্টি হয়নি, ঠিক তেমনি হচ্ছে জীবন দাসের যে বনলতা সেন, সেটা হচ্ছে গিয়ে একদম মহত্ব। মানে আপনি এটার মতো কোনো কবিতা আর হবে না, এবং জীবন দাস নিজেও এটা আর পারেননি। এই বনলতা সেন আসলে কে? এই বনলতা সেন নিয়ে এত প্রশ্ন কেন? 1899 খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করেছেন, 1954 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছেন। খুব বেশি দিন বাঁচেননি তিনি। মানুষের ভেতরে যে একটা হাহাকার আছে, মানুষের ভেতরে যে একটা কষ্ট আছে, মানুষের ভেতরে যে একটা শূন্যতা আছে, সেই শূন্যতা নিয়ে কবিতা কে লিখবে? এই শূন্যতা নিয়ে কবিতা লিখেছেন হচ্ছে জীবনানন্দ দাশ, আর কোনো কবি লেখেননি। মানুষ যে আত্মহত্যা করতে পারে, এই আত্মহত্যা নিয়ে কবিতা কে লিখবেন? এই আত্মহত্যা নিয়ে কবিতা লিখেছেন হচ্ছে জীবনানন্দ দাশ। যে মানুষটা আত্মহত্যা করলো, সেই মানুষটাকে বোঝার চেষ্টা করেছেন হচ্ছে জীবন দাস। মানুষের ভেতরে যে ভয় কাজ করে, মানুষ যে জিনিসটা হচ্ছে পরখ করে দেখতে চায়, কিন্তু মানুষের ভিতরে যে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার গল্পটা কে বলবে? এই গল্পটা জীবন দাসই বলেছেন। অভাব অনটন যা কিছুই বলেন, এই অভাব অনটন হচ্ছে কি যে মানুষকে শক্তি দেয়, এবং জীবন দাসকে প্রবাবলি হচ্ছে কি এতটা বেশি শক্তি দিয়েছিলেন যে তিনি এত চমৎকার কবিতাগুলোর জন্ম দিয়েছিলেন। আর তিনি হচ্ছেন কিছুদিন আগেই, সম্ভবত 14 অক্টোবর অথবা 22 অক্টোবর, আমি ভুলে গিয়েছি, কিছুদিন আগেই হচ্ছে কি ওনার ছিল। তিনি হচ্ছেন গিয়ে ধরে নেওয়া হয়, দুটো স্টেটমেন্ট আছে, ধরে নেওয়া হয় তিনি আত্মহত্যা করেছেন, আরেকটা ধরে নেওয়া হয় যে হয়তো এটা অ্যাক্সিডেন্টই ছিল। ট্রাম দুর্ঘটনা যেটা বলা হয়, ট্রাম দুর্ঘটনাটা যেহেতু ট্রামের নিচে তো আসলে মানুষ, নিশ্চয়ই ট্রেনের নিচে তো আপনি মানে ইচ্ছা করে যাওয়া ছাড়া তো আসলে আপনার কোনো উপায় নেই। তারপর তিনি হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। বাট তার প্রত্যেকটা কবিতায় হচ্ছে গিয়ে মৃত্যু যন্ত্রণা অথবা মৃত্যু নিয়ে যে কবিতা লেখা যায়, সেই জিনিসগুলো হচ্ছে জীবন দাস বুঝিয়েছিলেন আমাদেরকে। মানে মৃত্যু নিয়ে কেউ এত সুন্দর করে কবিতা লেখেননি। আমি যেরকম বলতেই পারি, জীবন দাস বলছিলেন, মৃত্যুকে আমি ডেকেছি হাজার প্রিয়ার নাম ধরে। অর্থাৎ তার প্রত্যেকটা কবিতার ভিতরে একটা, আপনি তার কবিতা পড়ছেন, মৃত্যু থাকবে না এমন হতে পারে না। মৃত্যুটা হচ্ছে তার মেইন এলিমেন্টস। মানে মৃত্যুটাকে তিনি এত বেশি প্রবাবলি ইনফ্যাচুয়েটেড ছিলেন যে তিনি তার প্রত্যেকটা কৃতকর্মের মধ্যে তিনি হচ্ছে এই জিনিসটাকে খুব আগ্রহ দেখাতেন এই জিনিসটার জন্য। মানে তিনি এটাকে বিভিন্ন নামে ডাকতেন। মানুষের যে একাকিত্ব, সে একাকিত্ব নিয়ে যে তিনি চমৎকার বর্ণনা করেছেন, সেটাও খুব চমৎকার। তিনি বলছেন, আকাশে উড়ে যায় এক ঝাঁক হরিয়াল পাখি, বসে বসে ভাবি মানুষ কত দূর যেতে পারে একাকী। আকাশে উড়ে যায় এক ঝাঁক হরিয়াল পাখি, বসে বসে ভাবি মানুষ কত দূর যেতে পারে একাকী। এই যে জীবন দাস যে আপনাকে এমন করে বলছেন, জীবন দাসকে আপনাকে এরকম করে শোনাচ্ছেন, এরকম করে না, মানে এরকম করে হচ্ছে আমাদেরকে কেউ ভাবায়নি, এরকম করে কেউ আমাদেরকে বলেনি, কোনো কবিই বলেনি এরকম করে যে বলাও যায়। ইংরেজি সাহিত্য আমরা বলতে শুনেছি, ইংরেজি সাহিত্যের কবিরা বলতেন, কিন্তু বাংলা সাহিত্যের কবিরা বলতেন না। জীবন দাসকে বলা হচ্ছে কল্লোল যুগের কবি বলা হয়। কি যুগের কবি বলা হয়? কল্লোল যুগের কবি। সে কল্লোল যুগের এই যুগের কবি 5 জন কবি ছিলেন। কতজন কবি ছিলেন? 5 জন কবি ছিলেন। এই 5 জন কবির ভিতরেই যিনি হচ্ছেন গিয়ে লিড দিয়েছিলেন বিষ্ণুদে। বিষ্ণুদে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। এই যে বিষ্ণুদে ছিলেন, সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন, জীবন দাস ছিলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন, অমিয় চক্রবর্তী ছিলেন। এই 5 জন কবি যে লিড দিয়েছেন, এই 5 জন কবির ভিতরে আপনারা যখন তাদের সবার কবিতা যদি পড়েন, এই কবিতাগুলো একদম ডিফারেন্ট টাচ। আপনি দেখবেন যে এদের সাথে কোনো মিল নেই, এদের সাথে অন্যান্য কবির কোনো মিল নেই। আপনারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়েছেন, I wander lonely as a cloud,
10,000 I saw at a glance tossing their hands. পড়েছেন এটা? পড়েছেন I wandered lonely as a cloud. তা আপনি যখন এটা পড়েছেন, তো পড়ার পরে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি হচ্ছেন গিয়ে রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক এইজের কবি। এই যে ওই যুগটাতে, এই যুগের কবিগুলোই বললাম হচ্ছে, যেহেতু জীবন দাস নিজেও এদেরকে পড়েছিলেন, তার কবিতার ভেতরে এই জিনিসগুলো আমরা খুব বেশি প্রচলন দেখব। ইংরেজি সাহিত্যের একটা হিউজ পরিমাণ ইনফ্লুয়েন্স দেখবো আমরা জীবন দাসের কবিতার ভেতরে আছে। জীবন দাসের যে বর্ণতা সেন কবিতাটি, এই কবিতাটি ধরে নেওয়া হয় যে এডগার অ্যালান পোর একটা বিখ্যাত কবিতা আছে টু হেলেন, সে কবিতাটির একটা কনসেপ্ট নিয়ে তিনি হচ্ছেন এই কবিতাটা লিখেছেন। বর্ণতা সেন কবিতাটি আসলে বর্ণতা সেন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, কিন্তু বর্ণতা সেন কবিতাটি আসলে একদিনে লেখা হয়নি, এটা অনেক দিনের চিন্তাভাবনা ছিল তার। কী ছিল? অনেক দিনের চিন্তাভাবনা ছিল। অনেক দিনের চিন্তাভাবনা থেকে জীবন দাস হচ্ছে একজন অলিক কবি, সম্পূর্ণভাবে একজন অলিক কবি। আপনি এমন কোনো মানুষ পাবেন না। রবীন্দ্রনাথ নিয়ে অনেক সমালোচনা আছে, কেউ পছন্দ করেন, কেউ ঘৃণা করেন, কেউ দেখতে পারেন না, কেউ বেশি বলেন যে তিনি মৌলিক কবি না, অনেক ধরনের কি আছে, সমালোচনা আছে। কিন্তু আপনি জীবন দাসের কথা যদি কাউকে বলেন, কেউ আপনাকে কখনো একটা ধরনের ক্রিটিসাইজ করবে না, সবাই নিঃসন্দেহে বলবে ঠিক আছে, সবার পছন্দের কবি। কারণ জীবন দাস হচ্ছে পছন্দের কবি হবে না কেন? কারণ জীবন দাস তো আপনার কথাই বলছে, আমার কথাই বলছে। জীবন দাস, এই যে আপনি যে বললেন না যে স্যার টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, জীবন দাস বলছে যে আমাদের ক্লান্ত করে। জীবন দাস বলছে যে ক্লান্ত করে। তার ছাত্র তাকে জিজ্ঞেস করছে, স্যার এত ক্লান্ত কেন করে স্যার? মানে মানুষের ভিতরে আপনি বারবার কেন স্যার একই শব্দ বারবার ব্যবহার করেন? এই যে ক্লান্ত করে, আমরা 8 বছর আগের একদিন আমরা পড়বো, দেখবো যে ক্লান্ত করে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। কোন ঘরে ক্লান্তি নেই? দেখছেন কি চমৎকার লাইন! কোথায় ক্লান্তি নেই? আর ক্লান্তি নেই। এই যে জীবন দাস আপনাকে বলছে, এই যে আপনার ভিতরে ক্লান্তিটা, আপনাকে যদি বলি কেন আসে না স্যার, টায়ার্ড লাগে, খুব টায়ার্ড লাগে স্যার, ক্লান্ত লাগে। এই যে চোখগুলো দেখছি, এই চোখের ভিতরে কি ক্লান্তির ছাপ, অবসাদ, কি দীর্ঘশ্বাস। হ্যাঁ, এই যে ক্লান্তিগুলো, জীবন দাস আপনাকে বলছে যে এই ক্লান্তিগুলো, এই যে ক্লান্তির কথা কেউ তো বলে না যে মানুষকে যে ক্লান্ত করে। কি ক্লান্ত করে মানুষকে? কোন জিনিসটা মানুষকে এত ক্লান্ত করে দিচ্ছে? এই জীবন দাসে হচ্ছে প্রথম এই কবিতার ভিতরে এলিমেন্টসগুলো নিয়ে আসছেন। তখন তার ছাত্র জিজ্ঞেস করলেন, স্যার এত ক্লান্ত করে বারবার কেন বলি? তখন তিনি বলছেন মানুষের জীবনটাতে খুব একঘেয়েমি, বারবার একই জিনিস হয়। এই জন্য তিনিও তার কবিতার ভিতরে একই শব্দ বারবার ব্যবহার করতেন। আপনার কাছে মনে হবে স্যার এটা তো একবার বলছেনই, ঠিক আছে, ক্লান্ত করে, বারবার কেন বলছে? রিপিটেশন কেন হচ্ছে? এই যে একঘেয়েমি আমাদের জীবনটা। এখন জীবন দাসের আমরা হচ্ছে গিয়ে, আপনার একটু দাঁড়ান তো সবাই। না আপনি না, আপনারা না, ওনারা দাঁড়িয়েছেন। হাতটা এমন করেন না, হাতটা যদি একটু স্ট্রেচ করেন তো, মাইরে দিন না কাউকে, আবার স্ট্রেচ করেন, জাস্ট মেক এ স্ট্রেচ। করেন। আরে বাপরে বাপ, অনেক শব্দ হচ্ছে দেখা যাচ্ছে। করেছেন? ঘাটটা একটু স্ট্রেচ করেন, আস্তে করেন, আরেকজনকে ব্যথা দিন না। হয়েছে? এবার বসেন। গুড। আচ্ছা আমি পড়ছি, দেখেন আপনাদের কাছে তো নিশ্চয়ই শিট আছে বর্ণতা সেন। আচ্ছা আছে? নাকি নাই? বর্ণতা সেন হচ্ছে প্রথম পাবলিশ হচ্ছে 1942 সনে, মানে 1942-তে। বর্ণতা সেনের আপনার কাছে শিট নাই স্যার? বাবা ভর্তি হলে সবসময় একটু কষ্ট করে ডিপার্টমেন্টে আসবেন। হ্যাঁ, মানে আপনার এসে দেখবেন না আদেও কি ডিপার্টমেন্টে এক্সিস্ট করে কি না, এটা দেখতে হয়। তো দেখলে তো আপনি ইনফরমেশনগুলো পাবেন। আচ্ছা চলেন।
জীবনদাস হচ্ছে কি প্রথম, আপনারা দেখেন এই লাইনটার ভেতরে এখানে শেষ যে লাইনটা আছে, আমরা একটু শেষ লাইনটাতে যাই। শেষ হলো জীবনের সব লেনদেন, মুখোমুখি বসিবার বনলতা সেন। পেয়েছেন? আচ্ছা, শেষ হলো জীবনের সব লেনদেন লাইনটি পেয়েছেন? খুব খুঁজতে হচ্ছে কেন আপনাদের শেষের লাইনগুলো? আর আবার একটু উপরে দেন, শেষ হলো জীবনের সব লেনদেন নাই, আছে তো? পুরাই জীবনের সব লেনদেন। আচ্ছা আচ্ছা, এটা তো পরে এডিট হয়েছে, আমি মেইন টেক্সটটা পড়ছি আবার। দেখেন লাইনটা ছিল এরকম, শেষ হলো জীবনের সব লেনদেন বনলতা সেন, কোথায় গিয়েছে তুমি আজ এই বেলা, মাছরাঙা ভোলেনি তো দুপুরের বেলা, শালিক করে না তার নীর অবহেলা, উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন, তুমি নাই বনলতা সেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে বনলতা সেন কবিতাটা পড়ার পরে উদ্দেশ্য হচ্ছে কি যে বনলতা সেনকে আইডেন্টিফাই করা, যে বনলতা সেনটা আসলে কে। বনলতা সেনকে কী করতে হবে? খুঁজে বের করতে হবে আদেও কি বনলতা সেন নামে কেউ এক্সিস্ট করে কিনা, অথবা জীবনদাস বনলতা সেন নামে কাকে বোঝাচ্ছেন। আর এই বনলতা সেন এত লাকি, মানে এমন করে তাকে ডাকছে যে পৃথিবীর সমস্ত মানুষ তাকে চেনে, পৃথিবীর সমস্ত মানুষ তাকে জানে। এটা নিয়ে হচ্ছে বনলতা সেনকে হচ্ছে গিয়ে যে আপনার ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, অনেক বিখ্যাত কবিরা ট্রান্সলেট করেছেন বনলতা সেনকে। আচ্ছা, আমরা, আপনার কি কবিতাটা আছে আপনাদের কাছে? জি, চলেন আমরা, আমার সাথে মিল থাকবে না তো, আপনি এখন মিল পাবেন, ঠিক আছে? এখন মিল পাবেন। কি পাবেন? এখন মিল পাবেন। আমি পড়ছি, এখন মিল পাবেন। আমি তো বললাম ওইটা বনলতা সেন বললাম হচ্ছে প্রথমে আপনি এখন যেটা পড়ছেন একটু আমাদের উদ্দেশ্য হচ্ছে কবিতা থেকে আমরা বনলতা সেনকে আইডেন্টিফাই করবো আজকে। এই বনলতা সেনকে দরকার, আপনাদেরকে জানতে হবে তো বনলতা সেনটা কে। হ্যাঁ, কতজন কাউকে আপনারা নামে ডেকেছেন, তুমি তো আমার বনলতা সেন, কিন্তু আজকে জানার পরে হয়তো বা নাও ডাকতে পারেন। আচ্ছা, আমি আমার কবিতাটা এখান থেকে বের করি। এটা তো ইংরেজিটা আছে এখানে। পেয়েছেন আপনাদের কবিতাটি? আপনাদের তো আছে না? আমার এখানে আমি পাচ্ছি না কেন? পাওয়ার তো কথা। আমরা কথা না বলি, একটু কবিতাটার দিকে মনোযোগ দিই। আমরা আজকে বনলতা সেন পড়তে যাচ্ছি। পেয়েছি। এসিটা বাড়িয়ে দিবে বলতে কি মানে ঠান্ডা লাগছে? বলেন, একটু বলেন কষ্ট করে। কেউ নেই? কেউ তো কোথাও থাকেও না। ফোনগুলোকে সাইলেন্ট করেছেন? মনোযোগ দিবেন, আমি ধরবো। নিয়ে আসেন আমার কাছে, দেখেন আপনি দেখেন তো ওই এসিগুলো কততে দেওয়া? 24-এ দেওয়া আছে। এটা কাজ করবে না, এটা না, বাদ, এটাও না, দেন একটা। এই তো 27-28 কত করে দিবে? কত করে দিবে? 27, 28, 29, 30 করেন। 26 ইজ ওকে। থাক, এখানেই থাক, এখানেই থাক। ওদের কাছে দেন, রিমোটটা দিয়ে দেন, দিয়ে দেন। ওয়েস্টিং টাইম।
রিমোটগুলো নিয়ে যান। কত করেছেন? 27 করেছেন? হ্যাঁ, হয়েছে? যা, ঠিক আছে। আচ্ছা, একটু গরম লাগলে ঠান্ডা করে দিচ্ছি। শেষ করি আমরা, চলেন। আমরা বোঝার চেষ্টা করব, আগে আমরা পড়ব, তারপর বোঝার চেষ্টা করব। টেক্সটের চোখ দিয়েছেন? আপনার টেক্সট কোথায়? আচ্ছা আচ্ছা, আপনার টেক্সট কোথায়? কনসেন্ট্রেট করেন। দেখতে পাচ্ছি আমরা টেক্সট, শেয়ার করেন। না থাকলে ওই যে ওর সাথে একজন মহেমের ওর সাথে শেয়ার করেন, ওই যে ফাহিম সম্ভবত। বাবা মহেমিন, আপনি ওর সাথে একটু শেয়ার করেন, পিছের জনের সাথে একটু ঘুরে পিছে গিয়ে যদি বসেন। ওকে, রেডি। ফিমেলদের ভিতরে কেউ আছেন? শিট নাই? আপনার শিট কোথায়? হ্যাঁ, ওকে। আমরা আশা করে হচ্ছে মনোযোগ দিব, বাতাস করব না। শিটটা দেখেন, বাসা থেকে গোসল করে আসবেন। পড়ছি আমরা। বর্ণতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি আবারও পড়ছি, একটু দেখেন, ভালো করে আইডেন্টিফাই করেন। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাদের দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, পেয়েছেন? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। পড়ছেন? আমরা কবিতাটা আরেকভাবে রিড আউট করা যেতে পারে, টিপিক্যাল ওয়েতে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশে যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আমরা কিছু কিছু লাইন আইডেন্টিফাই করি, আর যেহেতু আপনাদের শিট আছে, চলেন প্রথম লাইনটা আমরা এবার শুরু করি অ্যানালাইসিস করা, আর শিখেন কীভাবে পোস্টমর্টম করতে হয় কবিতার।
পোস্টমর্টম করাটা খুব জরুরি। আপনি যত সুন্দর পোস্টমর্টম করতে পারবেন, আপনি তত সুন্দর অ্যানালাইসিস তৈরি করতে পারবেন, তত বেশি আপনার অ্যানালাইসিস তৈরি হবে। কলম দিয়েই করেন। মৃত লাশের আবার গন্ধ কিসের? 1000 বছর ধরে আমি পথ হাঁটেছি পৃথিবীর পথে, পেয়েছেন? কত বছর ধরে হাঁটছে? 1000 বছর ধরে হাঁটছে। আইডেন্টিফাই টু সার্কেল, আন্ডারলাইন করেন অথবা একটা সার্কেল করেন 1000 বছর ধরে। কোথায়, কোন পথে হাঁটছে? পৃথিবীর পথে হাঁটছে, অন্য কোনো পথে হাঁটেনি তিনি। কোন পথে হেঁটেছেন? পৃথিবীর পথেই হেঁটেছেন। আন্ডারলাইন করেন। 1000 বছর ধরে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কোথা থেকে কোথায় হেঁটেছে এবার সেটা আমরা আইডেন্টিফাই করছি। সিংহল সমুদ্র থেকে, পড়েন, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, আরও দূর বিদর্ভ নগরে অনেক ঘুরেছি আমি, নাকি? আচ্ছা, এখন আসেন কোথায় থেকে কোথায় ডিস্টেন্স দিয়েছে, মানে তার একটা ভালো জিওগ্রাফিক্যাল নলেজ আপনাকে থাকতে হবে জীবনদাস করতে হলে, মানে আপনাকে ভূগোল ভালো জানতে হবে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, আইডেন্টিফাই করে ফেলেন। তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন আবার, অনেক ঘুরেছি আমি। কি করেছি বলেন না? অনেক করছি আমি। হ্যাঁ, এখন তিনি কি বলছেন আপনাকে? অনেক ঘুরছি। থামেন, নাকি? এটাই তো, অনেক ঘুরেছি আমি। আন্ডারলাইন করেন। কি বলছেন তিনি? অনেক ঘুরেছি আমি। এবার বলছেন যে শুধু ঘুরেছি যে আমি তা না, কোথায় কোথায় ঘুরেছি এবার তিনি আরও, মানে আপনাকে আরও বোঝানোর জন্য, বিম্বিসার অশোকের ধূসর জগতে, আন্ডারলাইন করেন এই বিম্বিসার অশোক। আসছি। তারপর কি বলছেন? সেখানে ছিলাম আমি। কোথায় ছিলেন তিনি? কোথাও মানে তিনি কোথায় কি ছিলেন? অনেক ঘুরতে ঘুরতে কোথায় ছিলেন তিনি? এক জায়গায় স্টে করেছিলেন, মানে বোঝা যাচ্ছে যে তিনি কিছুদিন ছিলেন। অনেক, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। এখন তিনি বলছেন কি, সব কিছু হয়ে গেছে। প্রথমে বলেছে কি অনেক ঘুরেছি আমি, আর ভালো লাগতেছে না। আবার সে বলছে কি সেখানে ছিলাম আমি, মানে মানুষ কত অন্ধকারে যেতে পারে, অন্ধকার থেকে অন্ধকার, সেই জায়গাও তিনি গিয়েছেন। যাওয়ার পরে তিনি কি বলছেন? আমি ক্লান্ত প্রাণে। এবার কি বলছে? সারেন্ডার করছে। এবার কি করেছেন তিনি? কি করলেন? আমি ক্লান্ত প্রাণে, চারদিকে জীবনের সমুদ্র সফেন। বলছে এত ক্লান্ত হয়ে গেছি, এত টায়ার্ড হয়ে গেছি, চারিদিকে আমি কি দেখছি? জীবনের শুধু সমুদ্রের ফেনা, সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল কে? নাটোরের বনলতা সেন। হঠাৎ করে তাকে এত টায়ার্ডনেসের মধ্যে এসে কোনো এক বনলতা সেন এসে দুদণ্ড শান্তি দিয়েছিল। দুদণ্ড মানে হচ্ছে কি সামান্য পরিমাণ। কি দিয়েছিলেন? সামান্য পরিমাণ। এখন সামান্য পরিমাণ কীভাবে হতে পারে? আপনি এক ক্লান্ত পথিক, আপনি কি পথিক? ক্লান্ত পথিক। আপনি খুব পিপাসার্থ মানুষ, কিন্তু চারিদিকে হচ্ছে জীবনের সমুদ্র সফেন। এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, রিটেন বাই কোলরিজ। সেখানে তিনি বলছেন ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। বলছে চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু এক ফোঁটা পানিও পান করার মতো না। এখন জীবনদাসা বললেন আপনার কি দেখছে? চারিদিকে কি দেখছে? সমুদ্র সফেন। তিনি কি বলছেন? খুব টায়ার্ড। এই টায়ার্ডনেসের ভিতরে আপনি কি চান? স্প্রাইট নাকি কোকা-কোলা? কি চান? পানি চান? মাউন্টেন ডিউ চান? হ্যাঁ, ডর কি আগে জিত হয় নাকি? আপনি এরকমই কিছু চাচ্ছেন। কিন্তু এখন তিনি কি বলছেন? তাকে কে শান্তি দিয়েছিল? দুদণ্ড শান্তি দিয়েছিল কি? নাটোর। অর্থাৎ তার যে ক্লান্তিটা ঘুচেছিল, এই পিপাসার্থ ক্লান্তি, তার জীবনের যে টায়ার্ডনেস, সেটা ঘুচেছিল কার মাধ্যমে? নাটোরের বনলতা সেনের মধ্যে তিনি দেখেছেন। এরপর তিনি বলছেন একটা মজার একটা জিনিস দেখেন, পুরো এই কবিতায় 3টা স্তবক আছে। কয়টা স্তবক আছে? ইংরেজিতে বলা হয় স্ট্যানজা, বাংলায় বলা হয় স্তবক। স্ট্যানজা বলেন না? ফার্স্ট স্ট্যানজা, সেকেন্ড পড়েছেন না? পড়েন। স্ট্যানজা অবশ্যই পড়েছেন আপনি। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড পড়েছেন না? সেখানে স্ট্যানজা আছে না? ভাগ আছে না? কি আছে? ভাগ আছে। সে ভাগটাকে কি বলে? স্ট্যানজা বলে। বাংলায় বলে কি? স্তবক বলে। কি বলে? স্তবক। এখন এখানে দেখেন 3টে স্তবক আছে। কয়টা স্তবক আছে? প্রতিটা স্তবকে 6টি করে লাইন আছে। কয়টি করে লাইন আছে? 6টি করে লাইন আছে। আবার প্রত্যেকটা শেষের লাইন হচ্ছে কি? বনলতা সেন, বনলতা সেন, বনলতা সেন। দেখেন, ভালো করে দেখেন। দেখেছেন?
কে আছে? বর্ণতা সেন আছে। প্রতিটা লাইনের শেষেই বর্ণতা সেন আছে। হ্যাঁ, সব কিছু শেষেই বর্ণতা সেন নাকি? এখন আসেন আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে একটু আন্ডারলাইন করার জন্য। এখন দেখেন বর্ণতা সেনের একটা বর্ণনা আমরা পাচ্ছি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। তাহলে বর্ণতা সেন দেখতে কেমন? চুলের একটা বর্ণনা দিচ্ছেন, আন্ডারলাইন করেন। আন্ডারলাইন করেন না, বিদিশার নিশা আন্ডারলাইন করেন। আমি তো আন্ডারলাইন করতে বলছি, করেন না। হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। কোথায় দেখেছে? তার সাথে দেখা হয়েছে কোথায়? অন্ধকারে দেখা হয়েছে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? মানে অপেক্ষা ছিল বর্ণতা সেনেরও কারো একজনের জন্য নাকি? নাহলে এত সুন্দর করে ডাকলো কেন? অপেক্ষা করেছেন না? ইনভার্টেড কমার মধ্যে দেখেন কি বলছে সে, কি ব্যাপার, খোঁজ খবর নাই, অপেক্ষায় আছে, দেখা সাক্ষাৎ নাই নাকি? সে কি বলছে? এতদিন কোথায় ছিলেন? এখন এটা এরকম এমনভাবে বলে, এতদিন কোথায় ছিলেন, এমনও হতে পারে, আবার এমন হতে পারে এতদিন কোথায় ছিলেন, ক্লান্ত, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে, আমাকে উদ্ধার করলা না তুমি, এতদিন কোথায় ছিলাম। আবার সে বলছে পাখির নীড়ের মতো চোখ তুলেছে নাটোরের বর্ণতা সেন। কার মতো চোখ তুলেছে? এই উপমাটা পুরো বাংলা সাহিত্যে এটা পুরো একটা শ্রেষ্ঠ উপমা, মেটাফোর। এটাই তো, ওই যে আপনি যেরকম আই ফিল অবাক, হ্যাঁ হতে পারে ভবিষ্যৎ অন্ধকার, তাই তো। যদি চিন্তা করেন সত্যি লিটারেলি ভবিষ্যৎ অন্ধকারী, ভবিষ্যৎ আলোকিত না কারণ। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সন্ধ্যা কেমন করে আসে? শিশিরের শব্দের মতন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন কি আসে? সন্ধ্যা আসে। ডাঁড়ায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। কার গন্ধ মুছে ফেলেছিল? ডানার রৌদ্রের গন্ধ। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি কোথায় ফিরে? সব পাখি ঘরে আসে। সব নদী ফোরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বর্ণতা সেন। এবার আসেন আমরা একটা একটা লাইন করে অ্যানালাইসিস করি। যতগুলো আন্ডারলাইন করেছেন ততগুলো প্রশ্নের উত্তর। 1000 বছর ধরে, কত বছর ধরে? 1000 বছর ধরে। বাংলায় ইংরেজি সাহিত্যে আপনি এটাকে বলেছেন কি? এটাকে আপনি বলেন হচ্ছে হাইপারবোলি। কি বলেন? হাইপারবোলি। লিখে নেন, তাকে আছেন কেন আমার দিকে? হাইপারবোলি লিখছেন না কেন মুহাইমিন? লেখেন হাইপারবোলি বলি। হাইপারবোলি স্পেলিংটা কি? HYPERBOLE। হ্যাঁ, হাইপারবোলি। ইউ হ্যাভ টু প্রোনাউন্স হাইপারবোলি, নট হাইপারবোল। লিখেছেন হাইপারবোলি। বাংলা এটাকে বলা হয় অতিরঞ্জন করে বলা। কি করে বলা? অতিরঞ্জন করে বলা। সহজ ভাষায় যদি বলি, বাড়িয়ে বলা। কি বলা? বাড়িয়ে বলা। যেটা আপনারা ওয়ার্ডসতে আই ওয়ান্টেড লোনলি অ্যাজ এ ক্লাউডে পেয়েছেন। আর কি পেয়েছেন? 10,000 আই saw at a glance। মানুষ কি এক চোখে কি 10,000 ফুল দেখতে পারে নাকি? এটা কি বলে? অতিরঞ্জন করে বলে, মানে হাজার হাজার ফুল আছে, আমি কত দেখেছি? সে বলছে 10,000 দেখেছে। এই যে কবিরা বলে যে 10,000, 1000 years, দিস আর অল এক্সাজারেশন, আপনাকে বোঝানোর জন্য। আপনি যেরকম মায়ের কাছে গিয়ে বলেন না, কি বলেন? মা অনেক ক্ষুধা পেয়েছে, 2টা ভাত দাও। কয়টা ভাত চেয়েছেন? ক্ষুধা লেগেছে কত? অনেক। ভাত চেয়েছেন কয়টা? 2টা। মা কি বুঝতে পারলেন 2টা চেয়েছেন নাকি 2 থালা চেয়েছেন? 2 থালাই চেয়েছেন। মা তো এটা বুঝেছে নাকি বুঝে নাই? মানে রাজ্যের ক্ষুধা লেগেছে আপনার, তিনি বুঝতে পেরেছেন, তিনি আপনাকে ভাত দিচ্ছেন।
এই যে অতিরঞ্জন করে বলি, কেন বলি অতিরঞ্জন করে? এটাকে ইমফাসাইজ করার জন্য, জোর দিয়ে বলার জন্য, যে বোঝার জন্য যে ভাই আমার কি পরিমাণ আর্জেন্সি আছে, পেশেন্টের অবস্থা কি গুরুতর, সাংঘাতিক, যে কোনো সময় মরে যাবে, একটু দেখেন। এইভাবেই তো বলেন, বলি না আমরা? গুরুতর, এখনই মরে যাবে, একটু দেখেন ডাক্তার সাহেব। কেন বলেন? না, গুরুত্বটা বাড়ানোর জন্য, যে পেশেন্ট কিসে আছে, সমস্যায় আছে, আপনি যাতে হচ্ছে কি তাকে, ডাক্তার যাতে হচ্ছে কি তাকে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করে, এই জন্য আপনি তাকে এটাই বলেন, এটাই তো। এখন জীবন দাস আপনাকে তাই বলছে, আগে থেকেই আপনাকে এক্সাজারেশন করে বলছে যে ভাই বোঝোই কবিতার গুরুত্বটা, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, কোথায়? পৃথিবীর পথে হাঁটছি। আপনি আমার মতো, এখন আপনি তো বলতে পারছেন না যে আপনি কত বছর হাঁটছেন, আপনি বলেন যে স্যার আমি তো 20 বছর ধরে হাঁটতেছি, কিন্তু জীবন দাস বলছে 20 বছর না, আমি 1000 বছর ধরে হাঁটছি। যেন এই 20 বছর যেন হাজার হাজার বছরের মতো বেঁচে থাকা। কেন? কারণ হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা সময়ের ভিতরে যে জিনিসটা জড়িত ছিল সেটা হচ্ছে তার ক্লান্তি জড়িত ছিল, এই সময় যেন কাটে না। এই কারণে তিনি বলছেন যেন এই 20 বছর, এই 30 বছর যেন তার মতো। তিনি যখন, এটা যেহেতু 1942 সালে প্রকাশিত হয়েছে, আমি ধরলাম তিনি এটা আরও 2 বছর আগে লিখেছেন, তখন তার বয়স হচ্ছে কত? তখন তার বয়স হচ্ছে 41 বছর। তার বয়স কত তখন? 41 বছর। তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, তার মাত্র 41 বছর বয়স। সে 41 বছর বয়সে এসে তিনি বলছেন কি, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, কোথায়? পৃথিবীর পথে। এখন তিনি এই পৃথিবীর পথটাকে তিনি একটা ম্যাপ আকারে এঁকেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে এই কোনো ম্যাপিংয়ে কোথাও ভূগোলে, এই যে তিনি বলছেন সিংহল সমুদ্র থেকে, সিংহল সমুদ্র নামে আসলে কোথাও কোনো কি নাই, সমুদ্র এক্সিস্ট করে না, এটা পুরোটাই হচ্ছে কল্পনার জগৎ। তাহলে চলেন আমরা আইডেন্টিফাই করি তাহলে সিংহল সমুদ্র কি। সিংহল সমুদ্র নামে যে জিনিসটা পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায় না। সিংহল হচ্ছে গিয়ে ধরে নেওয়া হয় যে শ্রীলঙ্কার যে রাজধানীর কথা এখন যেটাকে আপনারা দেখছেন, শ্রীলঙ্কার বললাম আগে, এই যে শ্রীলঙ্কা যে শব্দটা আসছে তাকে বললাম আগে হচ্ছে কি যে একটা উপত্যকার নাম বলা হচ্ছে, একটা দ্বীপের মতো জায়গার কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকেই হচ্ছে গিয়ে তিনি বলছেন যে সিংহল সমুদ্র থেকে। তারপর বলেছে কি নিশীথের অন্ধকারে, অন্ধকার তো অন্ধকার, কিন্তু এটা কিসের অন্ধকার? নিশীথের অন্ধকার। যখন আপনাকে বলা হচ্ছে নিশীথের অন্ধকার, তার মানে হচ্ছে কি রাতের অন্ধকার। বুঝতে পেরেছেন? দিনেও বললাম অন্ধকার হয়, হয় না? দেখতে চান? লাইটগুলো অফ করে দিই, সব কিছু অফ করে দিই, কী হবে? অন্ধকার হবে। দিনেও কি হয়? অন্ধকার হয়। এখন তিনি আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছেন তিনি কোন অন্ধকারে গিয়েছেন? নিশীথের অন্ধকারে। কোন সাগরে গিয়েছেন? মালয় সাগরে। মালয় নামে আসলে কোনো সাগর নেই, মালয় নামে একটা দ্বীপ পাওয়া যায়। অর্থাৎ তিনি এখানে আপনাকে আবার কন্ট্রাডিক্ট করেছেন, অর্থাৎ কোনো কিছু এটা এক্সিস্ট নয়, পুরো জিনিসটা হচ্ছে একটা কাল্পনিক ব্যাপার স্যাপার। তারপর তিনি কি বলেছেন? অনেক ঘুরেছি আমি। বলছেন কি এখান থেকে এখানে গেছি ভাই, টায়ার্ড হয়ে গেছে, অনেক ঘুরছি আমি। এবার বলছেন কোথায় কোথায় ঘুরেছেন, আবার বলছেন কোথায়? বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার আর অশোক এই দুজনকে হচ্ছে কি, দুজনেই হচ্ছে ধর্মান্তরিত হয়েছিলেন। কি হয়েছিলেন? ধর্মান্তরিত হয়েছিলেন, মানে হিন্দু ধর্ম থেকে তারা হচ্ছে কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর এই অশোকের যে ধূসর জগৎ বলছে, অশোকের রাজ্যটা ছিল শুধু হচ্ছে পাপের রাজ্য। কিসের রাজ্য ছিল? পাপের রাজ্য। এই জন্য তিনি এটাকে বলছেন কি ধূসর জগৎ। কি বলছেন? ধূসর জগৎ। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? বিম্বিসার অশোকের ধূসর জগতে। তারপর কি বলেছেন? এরপর তিনি কি বলছেন? একদম সারেন্ডার করছেন আপনার কাছে। কি বলছেন? আমি ক্লান্ত প্রাণ এক। এবার কি বলছেন? বলছেন যে তিনি একদম ঘুরতে ঘুরতে পৃথিবীর যত পাপের নগরী থেকে শুরু করে যা আছে, এভরিথিং হি হ্যাজ উইটনেসড, বাট নাথিং মেক্স হিম ইন্টারেস্টেড এনিথিং। এবং সে সেজন্য কি বলছেন? আমি ক্লান্ত প্রাণ এক, আমার জীবনে আমি খুবই ক্লান্ত একজন মানুষ। সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে কি সেই একই জিনিস, সেই ওই যে পাপের নগরে তিনি ছিলেন। অর্থাৎ তিনি সব দেখেছেন, সব মানুষের হিস্ট্রি পড়েছেন, মানুষ কি কি করেছেন সব তিনি জানেন। কিন্তু জানার পরেও তিনি কি বলছেন? কি আমি ক্লান্ত প্রাণ এক, মানে তাকে হচ্ছে কি নাথিং ইমপ্রেসেস হিম, তাকে কোনো কিছু হচ্ছে কি আকৃষ্ট করে না। এবং সে বলছে কি চারিদিকে কি জীবনের সমুদ্র সফেন। এখন দেখতে পাচ্ছি জীবন, এই সমুদ্রের গভীরতা যেরকম আপনি মাপতে পারছেন না, সমুদ্রে যে কত দূর বিস্তৃত আপনি যেরকম জানতে পারেন না, এখন তিনি বলছে জীবনের সমুদ্র সফেন, মানে এই জীবনটা কত দূর যাবে, আরও কত দূর ক্লান্তি আছে, আমি তো এটা আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু আমি কি এখন? আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে কি জীবনের সমুদ্র সফেন। তখন হঠাৎ করে তার একটু মোড়টা ঘুরিয়ে দিল কে? নাটোরের বনলতা সেন।
হঠাৎ করে তাকে হচ্ছে কি করলো, এই যে টায়ার্ডনেস সব কিছু থেকে হঠাৎ করে তাকে একজন একটু ডাইভার্ট করে দিল। মানে কাইন্ড অফ লাইক আপনি ধরেন বসে আছেন একে বসে আছেন, পর হঠাৎ করে একজন হেঁটে গেল, আপনি তো পুরো ডাইভার্ট হয়ে গেলেন, মানে আপনি যেখানে ঝাঁপ দিতে আসছিলেন আপনি ভুলে গেছেন। কাইন্ড অফ ডাইভার্সন, বুঝতে পেরেছেন? তখন তিনি কি বলছে, আমারে দুদণ্ড কে শান্তি দিয়েছিল, নাটোরের বনলতা সেন দিয়েছে। এখন মজার বিষয় হচ্ছে জীবদ্দশায় জীবন দাস তিনি কখনো, আমি তো বলতেই ভুলে গিয়েছি, জীবন দাস জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে বরিশাল জেলায়। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বরিশাল জেলায়। খুব খুশি লাগছে যারা বরিশালের আছেন, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, কিন্তু তিনি যখন 1899 খ্রিস্টাব্দে যেহেতু জন্মগ্রহণ করেছেন, তখনও তো দেশ বিভাগ হয়নি, তখন ওই জায়গাটা ছিল বললাম হচ্ছে কার আন্ডারে? কলকাতার আন্ডারে, মানে তখন তো হচ্ছে ভারত উপমহাদেশের ভিতরে। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে কবে? 1971-এ। এর আগে এটা কোথায় ছিল? ভারত উপমহাদেশ ছিল। এই জন্য জীবন দাসকে বললাম বাংলাদেশে কবি বলা হয় না, তাকে বলা হয় বাঙালি কবি। কি বলা হয়? বাঙালি কবি বলা হয়। এগুলি পলিটিক্যাল আলোচনা, এগুলো পরে আমরা করব। তিনি কি না বাংলাদেশি? তিনি কি বাঙালি। আবার কাজী নজরুল ইসলাম কি ছিলেন? মজার বিষয়, কাজী নজরুল ইসলাম মনে হচ্ছে 24 পরগনা জেলা, মানে তিনি ছিলেন তখনকার সময় কলকাতা। তাকে যদি হচ্ছে শেখ মুজিবুর রহমান যদি না নিয়ে আসতেন, তিনিও বললাম হচ্ছে বাংলাদেশির কবি আর হতেন না, তাকে বাংলাদেশে জাতীয়তাবাদ দেওয়া হয়েছে, সব কিছু দিয়েছে, দেন হি বিকেম বাংলাদেশের ন্যাশনাল পোয়েট। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ বললেন তিনি আপনাদের বাংলাদেশি কবি হতেন না, তিনিও ভারতীয় কবিই হতেন। অল্টারনেট হয়ে গেছে। জীবন দাসের হওয়ার কথা ছিল হচ্ছে বাংলাদেশি কবি, তার হওয়ার কথা ছিল হচ্ছে ভারতীয় কবি, কিন্তু অল্টারনেট হয়ে গেছে দেশ বিভাগের পরে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তিনি কি বলছেন, নাটোরের বনলতা সেনের সাথে দেখেছেন, নাটোরের বনলতা সেনের তার এখন একটা মানে মোলাকাত হচ্ছে এখন, মানে বর্ণনা দিচ্ছেন তিনি। বলেন আপা। 1955 সালে তিনি মারা গিয়েছেন, 54। হ্যাঁ, 47-এর পরে উনি কি হয়েছেন? ভারত বিভক্ত হয়েছেন না? তো ভারত বিভক্ত হলে বরিশাল তখন কোথায় ছিল? ভারতের দিকে ছিল না। না না না, আপনারা এটা একটা জিনিস আমি আপনাকে বলি, বরিশাল জেলা যখন তিনি জন্মগ্রহণ করেছেন, আপনার তো দেশটা তো এখন আসছে আপনার কাছে। কি আসছে? এখন আসছে। ভারত ছিল, পাকিস্তান ছিল, এই পাকিস্তানের থেকে আপনি আবার কি করেছেন? বাংলাদেশ নিয়েছে। এখন যদি তিনি এই ভারতীয়, তিনি যদি হচ্ছে কি ভারতীয় কবি পাকিস্তানি কবি হইতেন, এটা তো ইম্পসিবল পাকিস্তানে, কারণ পাকিস্তান হচ্ছে কি মুসলিম টেরিটরিতে ছিলেন, এটা টেরিটরিটা তো আলাদা ডিফারেন্ট ছিল। পাকিস্তানের কোনো কবি আপনি আজ পর্যন্ত কখনো কোথাও পাবেন না যে দের ইজ হিন্দু কবি কখনো পাবেন না। বুঝতে পেরেছেন? আমাদের আমরা যদি এইভাবে ম্যাপিং করি যে হচ্ছে গিয়ে যে তিনি হচ্ছেন গিয়ে তিনি জন্মগ্রহণ করেছে তখনকার সময়ে যে ভারতীয় জায়গাটা ছিল তখনকার সময় 1800 কত সালে? 99 খ্রিস্টাব্দে। তখন ওই জায়গাটা কোথায় ছিল? তখন তো পাকিস্তান ভারত ছিল না ভাই, তখন কি ছিল? ভারতীয় উপমহাদেশ। বুঝতে পেরেছেন? এরপর সে যুদ্ধের পরে আপনার কাছে কিছু পড়ছে, বাকি সব ভালো জিনিস তো সব নিয়ে গেছে। আপনার ত্রিপুরা, আসাম, এগুলো কোথায় ছিল বলেন তো? এগুলো তো পাকিস্তানের ভিতরে ছিল, এগুলো শুড হ্যাভ বিন ইন বাংলাদেশ। আসাম, ত্রিপুরা এগুলো এখন কোথায়? ভারতে, কলকাতায়, যেটা আপনারা বলেন আর কি, ত্রিপুরা রাজ্য, আর তারপর হচ্ছে মণিপুরের রাজ্য, এগুলো সব তো হচ্ছে ভারতের কাছে চলে গেছে। ইট ওয়াজ সাপোজ টু বি ইন বাংলাদেশ। অনেক কিছু হচ্ছে গিয়ে যে ডাইভার্ট হয়ে গেছে। এনিওয়ে, তার কোথায় ছিলাম আমরা? চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তির কারুকার্য। মহামিন সাহেব ঘুম থেকে ওঠেন, চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা। কিছু কিছু মানুষ জেগে জেগে ঘুমায়। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নেশা। সে বলছে এই এখন তার বর্ণনা দিচ্ছেন, বাই ডিফল্ট মানুষের চুল তো কালোই হবে, মানুষের চুল কি হবে? কালোই হবে। আর এখন হচ্ছে কালো যার ভালো না লাগে তিনি না হয় অন্য কোনো কালার করলেন, সেটা তার ব্যাপার, কিন্তু বাই ডিফল্ট মানুষের কি হবে? চুল তো কালোই হবে। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নেশা। এই যে তিনি বিদিশার নেশা বলছেন আপনাকে, এই বিদিশার নেশা বলতে তিনি কি বোঝাচ্ছেন? এই বর্ণনাতে সেন হচ্ছে গিয়ে বিদিশা হচ্ছে সে পাপের নগরী। কি নগরী? পাপের নগরী। এই বিদিশা নগরীতে যত রাজা ছিলেন, এখনকার আধুনিক যুগে আপনারা এখন আধুনিক যুগে হচ্ছে আধুনিক মানুষের পাপের জন্য হচ্ছে গিয়ে জায়গা করা হয়েছে।
আধুনিক মানুষের পাপের জায়গা আছে। যেমন পাপের জায়গা কি, কথাগুলি রেকর্ডিং হচ্ছে যদিও। আধুনিক মানুষের পাপের জায়গা হচ্ছে মানুষ বিভিন্ন হচ্ছে গিয়ে বারে যায়, নাইট ক্লাবে যায়। মানুষ কোথায় করে? পাপ করে। এখন রাজারা যখন পাপ করে, রাজারা তো হচ্ছে গিয়ে পাবলিকলি পাপ করতে পারে না, পারে? পাবলিকের মানে তারা তো হচ্ছে পাবলিকলি এটা করতে পারবে না। তখন তারা কি করতো? তাদের হচ্ছে গিয়ে পাপের জন্য হচ্ছে গিয়ে অনেক দূর অন্ধকারে, তাদের হচ্ছে কি যেই জায়গায় হচ্ছে কি সবাই যেতে পারে না, তারা হচ্ছে কি আলাদা একটা আন্ডারগ্রাউন্ড থাকতো। এখন এই যে তার যে এই জায়গাটা, সেইটাকেই তিনি বলছেন বিদিশার নিশা। এই জায়গাটা আছে যেখানে হচ্ছে পাপ হতো। এখন তিনি বলছেন এই যে বনলতা সেন, এখন এখানে একটা মজার জিনিস আছে। এই অ্যানালজিটা হচ্ছে খুবই কাইন্ড অফ হাউ ইউ ইন্টারপ্রেট ইট, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। বনলতা সেন কি তাহলে পাপের কাইন্ড অফ লাইক একটা সিম্বলিক্যাল মিনিং, যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, সেই মানে পাপের নগরে যেরকম মানুষের অন্ধকার হয়, মানুষ যেরকম এটা ভিজিবিলিটি, কেউ জানতে চায় না। আমার পাপ আপনার পাপ, আপনি আমার পাপ জানেন না, আমি আপনার পাপ জানি না, জানেন না, আমরা কেউ কারো পাপ জানি না। কিন্তু পাপ বাই ডিফল্ট জিনিসটা কি, অন্ধকার বাই ডিফল্ট জিনিসটা কি, অন্ধকার জিনিসটাই হচ্ছে কি একটা সংশয় প্রকাশ করে। আপনি দেখবেন যেখানে অন্ধকার আছে আপনি ওখানে যেতে যাচ্ছেন না, যেতে যাচ্ছেন আপনি, আমি কখনো যাইবো না। কেন যাবো না অন্ধকারে বলেন? রিজনটা বলেন, অন্ধকারে কেন যাব না আমরা? হ্যাঁ, আমি ক্লাসে আছি মোহামিন। হ্যাঁ, ক্লাসে আছে, পরে ফোন দেব। হ্যাঁ, কি বলছিলাম? আচ্ছা, অন্ধকার জিনিসটা কি? অন্ধকার মানেই সংশয়, অন্ধকার মানেই হচ্ছে গিয়ে পাপ। দিনের আলোতে মানুষ পাপ করে না, করে যারা বেহায়া, লজ্জা শরম সব বিক্রি করে ফেলছে। দেখেন, আপনারা সাবধান থেকেন। পাপ মানুষ হচ্ছে গিয়ে পাপের জন্য মানুষ কোন জায়গাটা বেছে নেয়? অন্ধকার জায়গাটা। মানুষ হচ্ছে গিয়ে যার ভিতরে অ্যাটলিস্ট কিছুটা লজ্জা শরম আছে, সে বললাম দিনের অন্ধকারে পাপ করবেন না, যার ভেতরে আছে। এখন নাই যেটা, সেটা তার আমি ইনপুট দিতে পারবো না যে ভাই রাতে করো, এখন করো না। সো এখন পাপ জিনিসটাই কখন হয়? রাতের অন্ধকারে হয়। তো সেজন্য তিনি বলছেন মানে প্রত্যেকটা জিনিসই আপনি দেখবেন যে ইভেন ক্রাইম, মার্ডারগুলো আপনি দেখবেন যে এটা হচ্ছে রাতের অন্ধকারে মানুষ খুব সুইটেবল সময়, মানুষ ওইটাকে বেছে নেয়। আপনি দেখবেন যে রাতের অন্ধকারে আপনার ভিতরে যত ইটিস পিটিস শয়তান হয়, সেটা দিনের আলোতে গুনগুন করে না, সেটা রাতের অন্ধকারে গুনগুন করছে। কি দিনের আলোতে দেখেন, ইউর ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ভাই আপনি তো ফেরেশতা, মোটামুটি একটা ফেরেশতা রাতের অন্ধকারে ঘুমাইতে গেলে হ্যাঁ, তখনই তো সমস্যাটা হচ্ছে। আচ্ছা, তার মানে কি অন্ধকার জিনিসটা হচ্ছে মানুষকে, যেটাকে বলে মানুষের ভেতরে ভয় ভীতি যা কিছুই বলেন সেই জিনিসটা কাজ করে। এটা শুধুমাত্র এইখানে না, আপনি যদি দেখেন ইভেন ইসলামিক থিওলজিতেও এটা জিনিসটা বলা হয়েছে। অন্ধকারের সময় হচ্ছে কি যে খারাপ যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কি করে? বিচরণ করে। আপনারা চাইলে সূরা ফালাক আর সূরা নাসের মিনিংটা পড়তে পারেন, দেখবেন যে দ্য সেম মিনিং দ্যাট আল্লাহ ইজ স্পিকিং টু ইউ। আপনাকে বলছে অন্ধকারের সেই জিনিসগুলো। তার মানে কি বাই ডিফল্ট হচ্ছে মানুষের ভেতরে অন্ধকার জিনিসটা, অন্ধকারের আরেকটা মিনিং আছে। অন্ধকার হচ্ছে অলওয়েজ ইন্ডিকেটস দ্য কনফিউশন। কি ইন্ডিকেট করে? কনফিউশন। এই কনফিউশনটা কখন দূর হয়? যখন একটা আলো আসে। আলো জিনিসটাই হচ্ছে মানুষকে কি দেয়? আশার আলো দেখায়, মানে একটা হোপ দেখায়। আর যেখানে অন্ধকার আছে সেখানে কি আছে? সংশয় আছে। এখন জীবনদাস এই সংশয়ে পড়েছেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, ইজ নাও কনফিউজড। দুদণ্ড শান্তি দিয়েছে, ঠিক আছে ভাই, ঋণী হয়ে গেছে, দুদণ্ড দিছো ভাই, কিন্তু এখন তো আমার ভয় লাগতেছে। কেন? পুরো অন্ধকারে তাকে দেখা যাচ্ছে। মুক্তা শ্রাবস্তীর কারুকার্য, বনলতা সেনকে এইখানেই আইডেন্টিফাই করা গিয়েছে যে বনলতা সেনের সৌন্দর্য এখানেই ফুটে উঠেছে। মুক্তার শ্রাবস্তীর কারুকার্য, শ্রাবস্তী হচ্ছে সেই মূর্তির নাম যেটা হচ্ছে ধবধবে সাদা। এই অন্ধকার আর সাদা, এই অন্ধকারেই হচ্ছে বনলতা সেনের এক্সিস্টেন্স। তখন বুঝে গিয়েছে মুক্তার কিসের কারুকার্য? শ্রাবস্তীর কারুকার্য। সেই সাদা মূর্তির মতো শ্রাবস্তীর কারুকার্য, যেটাকে বলা হচ্ছে যে
হিন্দু ধর্মের যে মূর্তি, যে শ্রাবস্তী, সেই শ্রাবস্তীর কারুকার্যের কথা বলছেন যে তিনি কি এখন দেখেন, যদি এই অন্ধকার না থাকে তাহলে শ্রাবস্তীর কারুকার্য যে আছে আপনি কি বুঝবেন? যদি অন্ধকার না থাকে আপনি তো চাঁদের মর্ম বুঝবেন না। চাঁদ তো তখনই সুন্দর যখন আপনি অন্ধকার হয়েছে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? সূর্য যদি রাতে উঠে আপনার কাছে ইট ডাজন্ট অ্যাট্রাক্ট ইউ ভাই। কখন অ্যাট্রাক্ট হলেন? যখন সূর্য হচ্ছে দিনের আলোতে। দেখেন সূর্য হচ্ছে দিনের আলোতে উঠছে, কিন্তু সূর্য দেখেন এই যে একটা আলাদা একটা রে তৈরি করলো। আপনি যদি এখন আকাশে তাকান, এই পিছের দিকে দেখেন, এই যে আলোকিত সব কিছু দেখতে পাচ্ছেন। এই চাঁদের যে পূর্ণিমার যে চাঁদের যে আলোটা থাকে, আপনি যখন এই পূর্ণিমা চাঁদের আলো যদি কখনো পরখ করে দেখেন, দেখবেন যে খুব চমৎকার আলো। এই চাঁদের সৌন্দর্যটা তখনই বোঝা যায় যখন হচ্ছে আকাশ হচ্ছে ঘন মেঘে আচ্ছন্ন, এই চাঁদটাকে আপনি দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? বনলতা সেন হচ্ছে তখনই সুন্দর, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য, যখন তাকে দেখেছি আমি কিসে দেখেছি? অন্ধকার বিদিশার নেশা। এবার তাকে বোঝা যাচ্ছে। বুঝে গেছে? আর একটু সহজ করে দিন। ধরেন একটা সাদা শাড়ি পরা ভূত, পরি ধরেন না, ভূতই ভাবেন, কারণ পরি দেখলে ডানা টানা নিয়ে আসে, এটা ঝামেলা। ভূত টুত ভালো আছে, ভূত দেখবেন শাড়ি টাড়ি পরে আসে, লাল লিপস্টিক দিয়ে আসে, চুলগুলো ছাড়া থাকে। হ্যাঁ, বাংলাদেশি ভূত আবার কালচারও বোঝে, এরা আবার শাড়ি পরে। ইংরেজি ভূত আবার স্কার্ট পরে। এরা আবার একটা কালচারাল একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, দে নো দ্য থিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পেয়েছেন? কোথায় ছিলাম আমরা? আচ্ছা, মুক্তা শ্রাবস্তীর কার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। বলা আছে যে নাবিক হচ্ছে পথ হারিয়ে ফেলেছে সমুদ্রের মাঝে, ঠিক তেমনি আমার অবস্থাতে আমি তো এখন পথ হারাই ফেলছি। কেন? অনেক অন্ধকারের ভিতর আপনি একটা শ্রাবস্তীর কারুকার্য কাউকে দেখেছেন, আর নাও ইউ আর জাস্ট ব্লান্ডারিং হোয়াটস গোয়িং অন। এখন সে আপনাকে সাথে যখন তার মুখোমুখি দেখা হয়েছে, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলা হচ্ছে যে নাবিক সে যখন জাহাজটাকে বইছে, সে তখন আশার আলো দেখতে পারে কখন? যখন দেখে যে জাহাজ যাচ্ছে, যখন সবুজ ঘাস দেখে ভাবে যে এটাই তো একটা দ্বীপ, বাহ খুব ভালো, আমি এখানে গিয়ে কি করতে পারবো? থামবো, আমি এখানে গিয়ে হচ্ছে একটু রেস্ট নেব। এখন সে কি করছে? সেও বললাম ঠিক এমনই বনলতা সেনকে দেখে কি করলো? একটা আশ্রয়ের একটা আভা পেলো। এবং সে বলছে কি, সে যখন তেমনই দেখেছি তারা অন্ধকারে যখন তাকে দেখলো, তখন সে কি করলো জানেন? তখন তাকে সে বললো, প্রশ্ন করলো, এই ভূত কথা বলে উঠলো। কি বললো? এতদিন কোথায় ছিলেন? তার মানে কি? এখন এখানে তিনটা প্রশ্ন আছে। নাম্বার ওয়ান, বনলতা সেন কি তাকে আগেই চিনতেন? নাহলে তিনি প্রশ্ন করছেন কেন এরকম করে? এতদিন কোথায় ছিলেন? মানে একটা অধিকার নিয়ে আপনাকে প্রশ্ন করছে, ঠিক না? দুই হচ্ছে, বনলতা সেন কি তার অপেক্ষায় ছিলেন? নাহলে তিনি কেন এরকম করে প্রশ্ন করছেন, এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, কতক্ষণ ধরে বইয়ে আছি, ওই যে ও যেরকম বলছে। এখন এই যে এতদিন কোথায় ছিলেন, আমি তো এত অপেক্ষায় আছি। আবার এমনও হতে পারে যে এখানে কি একটা মুক্তির কোনো কিছু আছে, যে বনলতা সেনকে তিনি মুক্তি দিতে চাচ্ছেন, এতদিন কোথায় ছিলেন, মানে আমি তো এই যে শিকলবদ্ধ আবদ্ধ, হ্যাঁ আপনার অপেক্ষায় ছিলাম সারা জীবন, তিনি আসলেন, এতদিন কোথায় ছিলেন? এখন তিনি বলছেন এখানে রিভার্স ঘটনা ঘটে যাচ্ছে। দেখেন ও যেটা প্রশ্ন করলো যে স্যার এটা কি ধরনের লাইন? পাখির নীরের মতো চোখ তুলে কি করেছেন? কার মতো চোখ তুলে? পাখির নীরের মতো চোখ তুলে। হ্যাঁ, পাখি নীর আবার কিভাবে চোখ তুলে? নীর মানে কি ভাই? নীর মানে কি? না, নীর মানে কি? নীর হচ্ছে যেখানে আশ্রয়স্থল। আমি সময় প্রক্ষেপণ না করে বলি, পাখি যেখানে থাকেন, পাখির যে বাসাটা, পাখির জন্য কি ভাই? কথা বলেন, পাখির বাসাটা কি? আশ্রয়স্থল। তার জন্য কি? দ্য নেস্ট তো বোঝেন, সে নেস্ট হচ্ছে তিনি কি আসে, পাখি আসতেছেন, এটাই তো তার আশ্রয়স্থল নাকি? আচ্ছা, পাখির নীরের মতো চোখ তুলে, এই যে পাখির নীরের মতো চোখ তুলে মানুষকে তিনি যে প্রশ্ন করলেন এতদিন কোথায় ছিলেন, এবার আপনি চোখে চোখ মেলে তাকান। এই যে চোখটা তিনি তাকিয়েছেন বনলতা সেন, চোখে চোখ তুলে তিনি প্রশ্ন করেছেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন প্রশ্ন করেছেন এতদিন কোথায় ছিলেন। এই যে এতদিন কোথায় ছিলেন মানে তার চোখে তিনি একটা আশ্রয় দেখতে পাচ্ছেন,
ঠিক যেমন পাখি তার নীড়ে আশ্রয় খুঁজে পায়, ঠিক তেমনি বনলতা সেনের চোখেও তিনি কি খুঁজে পাচ্ছেন? নিজের আশ্রয় খুঁজে পাচ্ছেন। এই জন্য তিনি বলছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, যেন এই তার চোখে যেন তিনি আশ্রয়স্থল দেখতে পাচ্ছেন, যে তিনি তার চোখের ভাষাই তাকে বলে দিচ্ছে যে তিনি তাকে কি দিবেন? আশ্রয় দিবেন। It's being said, widely said, acknowledged. কি acknowledged? Eyes are the window to the soul. আপনি হচ্ছে গিয়ে, আমি আপনার চোখ দেখে এখন বুঝতে পারছি যে আপনি কি ক্লাসে আছেন নাকি অন্য কোথাও আছেন, পিজা বার্গার খাচ্ছেন। মানুষের এক্সপ্রেশন তো আপনি তো আর আমাকে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন? তাহলে আপনার এক্সপ্রেশনটা কোথায় আসতেছে? Your eyes. আপনার চোখ বলে দিচ্ছে আপনি কোথায় আছেন। সেই জন্য তিনি বলছেন পাখির নীড়ের মতো চোখ তুলে, এই তিতলি লিখেছেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড় যেরকম হচ্ছে পাখিকে আশ্রয় দেয়, ঠিক তেমনি তার চোখ কেমন? নীড়ের মতো। আমরা সবসময় মেটাফোর কি বলেছি? মেটাফোর বলেছি তার চোখ হচ্ছে পাখির মতো সুন্দর হতে পারে। কার মতো সুন্দর হতে পারে? হরিণীর মতো সুন্দর হতে পারে, নাকি? হরিণী চোখ। কিন্তু এইখানে হচ্ছে জীবনদাস হচ্ছে পুরো কাহিনীটা উল্টা করে দিয়েছেন। তিনি কি বলেছেন? চোখটা কিসের মতো? পাখির নীড়ের মতো। কেন? কারণ মানুষকে যে আশ্রয় দিবে সেই জিনিসটা তো তার চোখেই বোঝা যায় যে তাকে আশ্রয় দিবে কি দিবে না। সেই জন্য তিনি বলছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পেয়েছেন? সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। কি আসে? সন্ধ্যা আসে। সন্ধ্যা কেমন করে আসে? শিশিরের শব্দের মতন আপনার কাছে সন্ধ্যা আসতেছে। এখন আসেন, শিশির যে পড়ে আপনি কি শব্দ পান? ঘাসের উপর হেঁটেছেন আপনারা? কখন হেঁটেছেন? এই যে শীতের সকালটা যদি চাইলে সন্ধ্যা আপনি পড়ছে না শিশির, আপনি গভীর রাতে পাবেন অথবা একদম ভোরে পাবেন। আপনি যখন শিশিরের ঘাসের উপর হাঁটবেন দেখবেন যে এই যে শিশির ভেজা ঘাস আপনাকে একটা যে জীবনে একটা উচ্ছ্বাস দিবে, অনুভূতি দিবে, সেটা অন্যরকম। এখন তিনি বলছেন এই সন্ধ্যাটা মানুষের জীবনে কেমন করে নেমে আসে? শব্দের মতো। কিসের মতন? শিশির যেরকম কোনো শব্দ করে না, কি করে না? শব্দ করে না। এই জীবনে যখন মৃত্যুটাও নেমে আসে আপনার কাছে কোনো শব্দ করবে না। শিশিরের শব্দের মতন কি আসবে? মৃত্যু আসবে। সন্ধ্যা আসে। মানে এই অন্ধকার যখন আসে, সে অন্ধকার কিসে আসে? নিঃশব্দ, কোনো শব্দ করে না, শিশিরের শব্দের মতন। কিন্তু জীবনদাস কি শিশিরের শব্দও শুনতে পেতেন? নাহলে তিনি এইভাবে কিভাবে বললেন? যখন শিশিরের শব্দের মতন কি আসে? সন্ধ্যা আসে। তারপর কি বলছে? ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। চিল কি করে দেখেন? প্রত্যেকটা মানুষই, আমরা প্রত্যেকটা মানুষ, আপনি যখন ঘরে ফিরে যাচ্ছেন আপনি দেখবেন কি নিজেকে আরেকবার পরিপাটি করে নিচ্ছেন। আপনি যখন এখন বাসায় ফিরে যাবেন আপনি দেখবেন আপনার প্রত্যেকটা ব্যাগে সব কিছু সুন্দর করে গোছাবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। কোথায় ফিরে যাবেন? বাসায় ফিরে যাবেন। চিল কি করে? সারাদিন কি করেছে? শিকার করেছে। ডানায় কি লেগে আছে? রক্ত লেগে আছে। এই চিলও যখন তার বাসায় ফিরতে চায়, তার আসল নীড়ে ফিরে যেতে চায়, এই চিলও কি করে? তাকে পরিশুদ্ধ করে যেতে চায়। কি করে যেতে চায়? পরিশুদ্ধ করে। কি করে? পরিশুদ্ধ করে। সেই জন্য তিনি কি বলেছেন? লাইনটা পড়ে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। অর্থাৎ কোনো ব্যাড স্মেল নিয়ে তিনি আর যাবেন না। প্রত্যেকটা মানুষই কি চায়? আপনি যখন ফিরে যাবেন আপনিও কিভাবে ফিরে যেতে চান? আপনার যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে আপনি একদম নিঃশব্দে আপনি ফ্রেশ হয়ে যেতে চান, নাকি? তারপর তিনি কি বলছেন? পরের লাইনটা পড়েন না ভাই। আচ্ছা, পৃথিবীর সব রং নিভে গেলে, পৃথিবীর সব রং যে নিভে গিয়েছে কখন আপনি বুঝবেন? যখন অন্ধকার হবে, যখন আপনার জীবনে অন্ধকার আসবে, যখন আপনি দেখবেন যে আপনি আর কিছুই দেখতে পাচ্ছেন না, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করা আয়োজন। তখন কি থাকবে আপনার জীবনে? শুধুমাত্র এই কৃতকর্ম পাণ্ডুলিপিটি আপনার থাকবে। আপনার যা কিছু আছে তাই, আপনি যা কিছু রেখে গিয়েছেন তাই তো থাকবে। তারপর কি বলছেন? তখন আপনি হচ্ছেন কি সাধারণ একটা গল্প মাত্র, কেউ হয়তো আপনাকে নিয়ে গল্প করবে, এই তো। তারপর সব পাখি ঘরে ফিরে। সব পাখি কি আসে? ঘরে আসে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার আসল নীড়ে ফিরে যাবে, নাকি? কোথায় ফিরে যাবে? আসল নীড়ে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন আপনাকেও প্রশ্ন করবে। তারপর কে বলছে কি? অর্থাৎ সব কিছুই, সব নদী ফুরায় গিয়ে সাগরে, অর্থাৎ সব নদীও একদিন ফুরায়, সব কিছুই ফুরায়,
সব কিছু শেষ হয়, তারপর থাকে শুধু অন্ধকার। দুটো জিনিস শুধুমাত্র মানুষের জীবনে থাকে, যেটা তিনি বলছেন, সেটা কে কে থাকে? শুধু অন্ধকার থাকে, নাকি অন্ধকার থাকে? আর কে থাকে? বর্ণতা সেন তো থাকবে, কারণ বর্ণতা তো মৃত্যুর না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কে আছে বর্ণতা সেন? তাহলে বর্ণতা সেন কে? বর্ণতা সেনের আরেক নাম আপনাকে জিজ্ঞেস করছে এতদিন কোথায় ছিলেন। স্বাভাবিকভাবে আপনি যখন যাবেন, ইউ আর হ্যাভিং দ্য কনভারসেশন, এতদিন কোথায় ছিলেন, কি ব্যাপার? নাও ইউ আন্ডারস্ট্যান্ড? অবভিয়াসলি আপনি যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন হাউ ইউ আর বিং অর্গানাইজড। আপনি হচ্ছে কি সেই বিবর্ণ চেহারা আপনার এখানে, আপনি যখন কবরে যাচ্ছেন, ইটস অ্যাবসলিউটলি দ্য ডার্কনেস, লাইক তার চুলের মতো। আপনি একটা কাফনের সাদা কাপড় আপনি পরিহিত, আপনি হিন্দু হন, ধর্ম হন, যেই হন, মুক্তা শ্রাবস্তীর কারুকার্য। এটা তো হচ্ছে কি জাস্ট এ কনভারসেশন, হ্যাভিং এ কনভারসেশন উইথ দ্য ডেথ। হ্যাঁ, অবভিয়াসলি।